প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও নতুন একটি ঘটনা নিয়ে আমরা ফিরে এসেছি। আজকে আলোচনা করব সদরঘাট নিয়ে। এই সদরঘাটটি অবস্থিত ঢাকার প্রাণকেন্দ্রে বুড়িগঙ্গা নদীর তীরে। আমরা প্রথমে বুড়িগঙ্গা নদী সম্পর্কে একটু জেনে আসি। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাংলার বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদী। এসব অসংখ্য নদীর মধ্যে বুড়িগঙ্গা একটি অন্যতম প্রধান নদী। বুড়িগঙ্গা নদীর নিয়ে কয়েকটি স্থানীয় গল্প প্রচলন রয়েছে। বুড়ি মানে পুরনো, আর গঙ্গা নামে নদী বা পবিত্র স্রোতধারা। প্রাচীনকালে গঙ্গা নদীর একটি শাখা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে এই অঞ্চলে মিলিত হয়েছিল। কালের প্রবাহে মূল গঙ্গার সেই পথ পরিবর্তিত হয়, আর যে পুরনো পথটি থেকে যায় সেটি পরিচিত হয় বুড়িগঙ্গা নামে। ইতিহাসবিদ জেমস টেইলর ও বেঞ্জামিন হেনরি লেক তাদের লেখায় উল্লেখ করেছেন, ঢাকার পাশে যে নদীটি রয়েছে তা মূলত গঙ্গার প্রাচীন শাখা, যা সময়ের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই থেকে এর নাম হয় বুড়িগঙ্গা। এছাড়া আরেকটি গল্প প্রচলন রয়েছে ঢাকা অঞ্চলের পুরনো লোকগাথার কথা। একজন সাধ্বী বা বুড়িমা এখানে নদীর তীরে আশ্রয় স্থাপন করেছিলেন। তার মৃত্যুর পর মানুষ বিশ্বাস করত নদীর জলে তার আত্মা বিরাজ করে। লোকেরা তাই নদীটিকে বুড়ির গঙ্গা বলে ডাকতে শুরু করে, যেন বুড়ি মায়ের গঙ্গা। এই গল্পটির ইতিহাস নিশ্চিত নয়, কিন্তু লোকবিশ্বাসে খুবই জনপ্রিয়। ভূতাত্ত্বিকভাবে ধলেশ্বরী, করতোয়া ও গঙ্গা নদীর সংযোগ ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দীতে পরিবর্তিত হয়েছে। গঙ্গার একটি প্রাচীন ধারা ধলেশ্বরীর সঙ্গে যুক্ত হয়ে ঢাকা অঞ্চলের দিকে প্রবাহিত হয়েছিল। সেই পথই পরবর্তীতে বুড়িগঙ্গা নামে পরিচিত হয়। বুড়ি বা পুরনো শব্দটি এখানে এসেছে নদীর প্রবাহের বয়স ও পরিবর্তনের প্রতীক হিসেবে। চলুন এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। ঢাকার ইতিহাস মানেই সদরঘাট নামটি এক অমোঘ অংশ। এটি শুধু একটি নদীবন্দর নয়, এটি ছিল ঢাকার শহরের প্রাণকেন্দ্র, বাণিজ্যের দরজা এবং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। সদরঘাটের ইতিহাস শুরু হয় 17শো শতাব্দীর দিকে, যখন ঢাকা ছিল মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। বুড়িগঙ্গা নদীর তীরে এই ঘাটটি তৈরি করা হয়েছিল মূলত নদীপথে আসা পাওয়া বণিক ও যাত্রীদের জন্য। সে সময় সদর শব্দের অর্থ ছিল প্রধান বা মুখ্য, আর ঘাট মানে নদীর ধারে তৈরি থামার স্থান। তাই সদরঘাট অর্থ দ্বারাই প্রধান ঘাট। মুঘল আমলে সদরঘাট ছিল ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীঘাট। এখান থেকেই চাল, নীল, মসলিন, পাট, চামড়া, মশলা ও রেশম বিদেশে রপ্তানি হতো। নদীপথই ছিল তখনকার প্রধান যাতায়াত মাধ্যম। তাই সদরঘাটে দিনরাত নৌকা, পালতোলা জাহাজ আর বণিকদের ভিড় লেগেই থাকত। ব্রিটিশ আমলে সদরঘাট আরও গুরুত্ব পায়। 1860 সালের দিকে সরকার এখানে একটি আধুনিক নদীবন্দর স্থাপন করেন। তখন থেকে এটি ঢাকা ও দক্ষিণবঙ্গের বরিশাল, খুলনা, পটুয়াখালী ও ভোলার মধ্যে প্রধান যোগাযোগ কেন্দ্র হয়ে ওঠে। এই সময়ে ঢাকা নদীবন্দর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং সদরঘাট নিয়মিত স্টিমার সার্ভিস চালু করে। পাকিস্তান আমলেও সদরঘাট ছিল এক ব্যস্ততম নদীবন্দর। স্বাধীনতার পর বাংলাদেশের নদী যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র হিসেবে সদরঘাটের গুরুত্ব আরও বেড়ে যায়। 1970 থেকে 1990 সালের মধ্যে এখানে বড় বড় যাত্রীবাহী লঞ্চ পরিষেবা গড়ে ওঠে। সদরঘাট শুধু একটি নদীবন্দর নয়,
এটি এক মানুষের গল্প। প্রতিদিন হাজারো মানুষ গ্রাম থেকে শহরে আসে, কেউ চাকরির খোঁজে, কেউ পড়াশোনার জন্য, কেউ বা চিকিৎসার আশায়, আবার অনেকেই সদরঘাট থেকে ফিরে যায় আপন গ্রামে। ঢাকার প্রাণকেন্দ্রে এক অপরিহার্য অংশ হয়ে ওঠে এই ঘাট, যেখানে জীবনের হাসি, কান্না, ক্লান্তি আর আশার মেলবন্ধন ঘটে। নদীপথে পরিবহন ব্যবস্থা সহজ হওয়ার কারণে সে সময় গড়ে উঠেছিল জাহাজ শিল্প কারখানা। সেই সময় দক্ষ কারিগর, কঠোর মান নিয়ন্ত্রণ ও গভীর পর্যবেক্ষণের মাধ্যমে এই জাহাজগুলো তৈরি করা হতো। 2022 সাল পর্যন্ত এই ঘাটটি প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী পরিষেবা প্রতিদিন প্রদান করতেন। কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রী কিছুটা কমে গেলেও এখনও এর গুরুত্ব অনেক মানুষের কাছে রয়েছে। এই ঘাটটি থেকে বরিশাল, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, খুলনা, মোরেলগঞ্জ, হুলারঘাট, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, বরগুনা প্রভৃতি জায়গায় লঞ্চ চলাচল করে। এই সদরঘাটের পাশে রয়েছে কিছু ঐতিহাসিক বিখ্যাত স্থানসমূহ। এদের মধ্যে রয়েছে আরমানিটোলা, আহসান মঞ্জিল, শহীদ মিনার ও পুরান ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকা, চকবাজার, হোসেনি দালান, লালবাগ কেল্লা, বড় কাটরা, ছোট কাটরা, ইসলামপুর বাজার। এখানে আসলে সহজেই আপনারা এইগুলো পরিদর্শন করতে পারবেন। যারা এখনও সদরঘাট দেখেন নাই, তারা দেখতে চাইলে সর্বপ্রথম চলে আসবেন গুলিস্তানে, এবং গুলিস্তান থেকে রিকশায় চেপে অথবা ঘোড়ার গাড়িতে চড়ে আপনারা সদরঘাটে চলে আসতে পারবেন। সদরঘাটের প্রবেশ মাত্রই দেখবেন সে জনাকীর্ণ একটা রাস্তা, কিন্তু পূর্বের তুলনায় এখন অনেকটাই জনাকীর্ণ কম। এরপরে টার্মিনালে ঢুকে সরাসরি সদরঘাটে লঞ্চ যাত্রা উপভোগ করতে পারবেন। এখানে রাতের বেলা লঞ্চগুলোর দৃশ্য খুবই সুন্দর লাগে। আর তাছাড়া ছোটোখাটো অসংখ্য ডিঙ্গি নৌকা, ট্রলার রয়েছে, যেগুলো এপার থেকে ওপার প্রতিনিয়ত যাতায়াত করে, যাত্রী পারাপার করে। এর সঙ্গে জড়িত রয়েছে তাদের জীবিকা নির্বাহ। হাজারো মানুষ প্রতিদিন এখানে আসে শুধু তাদের জীবিকার জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য। একসময় এই স্থানটি ছিল মানুষের, পুরান ঢাকা বা ঢাকা অঞ্চলের মানুষের জন্য একটি প্রাণপ্রিয় স্থান। এই ঘাটে আসলেই প্রথমে দেখতে পারবেন সারি সারি লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, যেগুলো সন্ধ্যার দিকে ছাড়ে এবং বিভিন্ন গন্তব্যস্থলের দিকে যাত্রা করে। লঞ্চে যাত্রীর একটা মজা রয়েছে, সেটা হচ্ছে যে এখানে কোনো আপনার বিরক্ত বা বোরিং ফিল হবে না। চাইলেই আপনি হাঁটতে পারবেন, খোলা ছাদে যেতে পারবেন, নদীর ঠান্ডা বাতাসে, আকাশের রাতের জ্যোৎস্না, সাথে প্রকৃতির দুই পাশের নদীর দুই ধারের প্রকৃতি দেখতে দেখতে আপনি যাত্রায় শুরু করতে পারেন। তাছাড়া লঞ্চে সাইডে বসার অনেক চেয়ার থাকে, সে চেয়ারে বসে আপনি প্রকৃতি উপভোগ করতে পারেন, যেটা শুধু আসলে হৃদয় দিয়ে উপলব্ধি করাই সম্ভব, যেটা মুখে বলে কখনো বোঝানো সম্ভব না। সে এক অনন্য অনুভূতি জাগে মনে। এখানে লঞ্চের ভিতরে রয়েছে সব কিছু, খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। চাইলে আপনি কেবিন নিয়ে বাসার পাড়ের মতো ঘুমিয়ে যেতে পারেন। এসি, নন এসি, ভিআইপি সব ধরনের এখানে কেবিন পাওয়া যায়। তবে লঞ্চের যাত্রার একটা অসুবিধা রয়েছে, এতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। যাদের হাতে প্রচুর সময় রয়েছে তারা এই লঞ্চে যেতে পারেন।
পূর্বে পদ্মা সেতু চালু হওয়ার পূর্বে লঞ্চে যেতে হলে নিজের কাঙ্ক্ষিত সিটটি পাওয়ার জন্য অবশ্যই দুপুরের আগেই সেখানে পৌঁছাতে হতো, কিন্তু এখন এতটা ভিড় নাই। এখন ঘন্টাখানেক আগে গেলেই আপনারা অবশ্যই কাঙ্ক্ষিত সিট পাইবেন আশা করি। তবে এখনও ঈদের সময় ঠিক এই রকমই এখনও জনকীর্ণ হয়, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় লঞ্চগুলো। লঞ্চগুলো সাধারণত বিকাল 5টার পর থেকে ছাড়া শুরু করে এবং ধীরে ধীরে রাত 10টা-11টা পর্যন্ত চলে। বিভিন্ন অঞ্চলের লঞ্চগুলো বিভিন্ন সময় ছাড়ে আর কি। কেবিনের পাশাপাশি এখানে রয়েছে ডেক সিস্টেম, যেখানে ভাড়া খুবই কম, তবে সেখানে শুধু বসে যেতে পারবেন, কোনো ঘুমানোর খুবই কষ্টকর। এখনও এই দক্ষিণবঙ্গের মানুষেরা ঈদের সময় এভাবেই লঞ্চে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হয়, মনে এক নতুন অনুপ্রেরণা নিয়ে, আপন সঙ্গীদের সঙ্গে, আপন মানুষদের সঙ্গে, পরিবারের মানুষের সঙ্গে দেখা করার জন্য। তবে রাতের বেলায় লঞ্চ এক অভূতপূর্ব সৌন্দর্য দেখা যায়। যখন আলোগুলো সব জ্বেলে ওঠে তখন এক অনন্য সৌন্দর্য ফুটে ওঠে এই লঞ্চগুলোতে, যা খুবই মনোমুগ্ধকর। এবং এখানে বিভিন্ন ধরনের লঞ্চ রয়েছে, একতলা, দোতলা, তিনতলা। তবে আমার কাছে সবচেয়ে বরিশাল অঞ্চলের লঞ্চগুলো ভালো লেগেছে। এদের লঞ্চগুলো অনেক উন্নত মানের এবং ভিআইপি সিস্টেমও রয়েছে। আপনার হাতে পর্যাপ্ত সময় থাকলে এবং ঘোরার মন মানসিকতা থাকলে লঞ্চে চড়ে আপনি চলে যেতে পারেন দক্ষিণ অঞ্চলের দর্শনীয় স্থান কুয়াকাটা, ঘুরে আসতে পারেন। এখন বর্তমানে বুড়িগঙ্গা নদীতে আসলে তার বার্ধক্যে পৌঁছে গেছে বিভিন্ন দূষণের কারণে। চারিপাশে বিভিন্ন ছোটোখাটো কলকারখানা, জাহাজের বর্জ্য, শহরের বর্জ্য সব কিছু এখানে ফেলা হয়, যার কারণে এই নদীটি এখন বার্ধক্যে পরিণত হয়ে গেছে। পানি অত্যন্ত দূষিত এবং বর্জ্য পদার্থে ভরে গিয়েছে, যা নদীর চাঞ্চল্যতা কেড়ে নিয়েছে। আমরা যদি এই নদীকে আরও পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নদীর দূষণ প্রতিরোধ করতে পারি এবং নদীর দখল ও বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার মাধ্যমে নদীকে যদি সংরক্ষণ করতে পারি, তাহলে এই নদীটা আবার পুনরায় তার যৌবনে ফিরে পাবে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও আপনাদের মাঝে ফিরে আসবে কোনো এক অজানা ঘটনা নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।